আজকে বাংলাদেশে আমরা একটা অন্যরকম সংকটের মধ্যে আছি। আমাদের প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে। তবে এই ষড়যন্ত্রটা বুঝতে হলে আমাদের চলমান ভূ রাজনীতির দিকে নজর দিতে হবে। মানব ইতিহাসে এ যাবৎকালে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে সবগুলো যুদ্ধে বিজয়ী হয়েছে যেই পক্ষের সাপ্লাই রুট ভালো ছিল। আধুনিক যুদ্ধের ফলাফল ঠিক করে দেয় এই লজিস্টিক্স। আজকের চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে তার মূলেও রয়েছে এই লজিস্টিক্স। বিখ্যাত ব্রিটিশ ডকুমেন্টারি নির্মাতা জন পিলজার তার 2007 সালের একটি ডকুমেন্টারি দ্য কামিং ওয়ার উইথ চায়নাতে বলেছিলেন, পরবর্তী যুদ্ধক্ষেত্রটা হতে যাচ্ছে এশিয়া। কারণ নানা কারণে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক সংঘাতের দিকে চলে যাচ্ছে। চীনের দিক থেকে এটা বিপজ্জনক। আপনারা যদি ভারত মহাসাগরের মানচিত্রের দিকে তাকান তাহলে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে খুব চিপা একটা রাস্তা দেখতে পাবেন। এই রাস্তাটার নামই মালাক্কা প্রণালী। এই রাস্তাটাই প্রশান্ত মহাসাগরের সাথে ভারত মহাসাগরকে যুক্ত করেছে। পৃথিবীর বাণিজ্যের একটা বড় অংশ এই চিপাগুলি দিয়েই হয়ে থাকে। চীন তার বাণিজ্য আর সামরিক পরিবহনের জন্য মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল এবং যে কোনো সম্ভাব্য যুদ্ধে মার্কিনীরা যদি এই প্রণালী বন্ধ করে দেয় তবে চীন তার লজিস্টিক্স লাইন হারিয়ে ফেলবে। নৌশক্তি আমেরিকার আছে, চীন চেষ্টা করতেছে এর জবাবে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার, কিন্তু এটা বেশ সময় সাপেক্ষ বিষয়। আর খালি জাহাজ বানাইলেই তো হবে না, জাহাজ চালানোর জন্য অভিজ্ঞ লোকও তো লাগবে। এক্ষেত্রে চীনের ভরসা জাহাজ বিধ্বংসী মিসাইল সিস্টেম। প্রবলেম হচ্ছে আমেরিকা এগুলো লোকেট করে প্রথমে ধ্বংস করবে, তারপর করিডোর বন্ধ করবে। এখানেই আগমন ঘটে চীনের স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি, যার ফলশ্রুতিতে আসে বেল্ট রোড প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় চীন রাখাইনে তার কার্যপরিধি বাড়ায়। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আরাকান। আরাকানে চীন তার গুরুত্বপূর্ণ প্রজেক্ট ক্যাওপিউ ডিপ সি পোর্ট নিয়ে কাজ করতেছে। এই সমুদ্র বন্দরটা হয়ে গেলে যুদ্ধ পরিস্থিতিতে যদি মালাক্কা স্ট্রেট বন্ধও হয়ে যায় তবুও ক্যাওপিউ পোর্ট থেকে পাইপলাইনের মাধ্যমে চীনের ইউনান প্রদেশে তেল গ্যাস ডিরেক্ট সরবরাহ করা সম্ভব। এর ফলে চীন স্ট্র্যাটেজিক্যালি একটা বিশাল জাম্প করবে। সমস্যা হলো আরাকান বা ওভারঅল মায়ানমার একটি স্ট্যাবল কোনো দেশ না। এখানে দশকের পর দশক ধরে সামরিক জান্তারা শাসন করে আসছে এবং তারা নিজেদের দেশের নানাবিধ জাতিগোষ্ঠীর উপর চালিয়েছে নানাবিধ নির্যাতন, যার সবচেয়ে বড় ভিকটিম হলো রাখাইন নিবাসী রোহিঙ্গারা। বার্মিজ সামরিক জান্তা এবং সেখানে বর্তমানে দখল করা আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়েছে। লাখ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, যাদের অ্যাকচুয়ালি যাওয়ার জায়গা নেই। এইসব উদ্বাস্তুদের থেকেই গড়ে উঠেছে রোহিঙ্গা মুক্তি সেনারা, যারা গত কিছুদিন ধরে বেশ কিছু স্থানে সাফল্য পাচ্ছে। তবে বাংলাদেশের জন্য শঙ্কার জায়গাটা এখানেই। বাংলাদেশের সমস্যা হলো আমরা না চাইতেও ভূ রাজনীতির মারপ্যাচের মধ্যে পড়ে যাচ্ছি। বাংলাদেশ ভারত কিংবা অন্য দেশের মতো না। আমরা প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করি না, উস্কানি দিই না, কিন্তু শরণার্থীদের আশ্রয় দেয়। আমরা যেচে কখনো কনফ্লিক্টে যাই না। তবে বাংলাদেশকে জোর করে এই কনফ্লিক্টে টেনে নিতে চাইছে একটি মহল। সম্প্রতি আরাকান আর্মি বলেছে রোহিঙ্গাদের হামলা হয়েছে বাংলাদেশের উস্কানিতে। খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ ঠিক একই সময়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভাঙতে চাওয়া ভারতের ওয়েট ড্রিম। এর পেছনেও আছে ভারতের কৌশলগত স্বার্থ। বাংলাদেশের মানচিত্রের উপরের দিকে তাকালে দেখবেন খুব ছোট্ট একটু জমিন ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সকে যুক্ত করেছে। এটাই চিকেন নেক। এটা কাটা পড়লে সেভেন সিস্টার্স স্বাধীন। আর এমনিতেই সেভেন সিস্টার্সে হিন্দি বেল্টের তথা দিল্লি নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ আছে। মণিপুর জ্বলছে, মিজোরামে অসন্তোষ, আসামে আছে উলফা। ভারতও এই দুর্বলতা থেকে বের হতে চায়। সেই দুর্বলতা থেকে বের হবার প্রজেক্ট হচ্ছে কালাদান প্রজেক্ট। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ভারতের উত্তর পশ্চিম অংশ, স্পেশালি মিজোরামকে সিটুয়ে বন্দরের সাথে যুক্ত করা, যার নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। উল্লেখ্য, এই বন্দরের পুরো ব্যবস্থাপনা ছিল ভারতের হাতে। এই প্রজেক্টটা করতে পারলে চিকেন নেকের উপর ভারতের নির্ভরতা কমে আসতো, তথা বাংলাদেশের উপর ভারতের নির্ভরতা কমে আসতো। ভারত সরাসরি মিজোরামে জিনিসপত্র রসদ ঢুকাতে পারবে। বাংলাদেশে হাসিনা পালিয়ে যাবার পর ভারত নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে ভারত অতীতের মতো আবারও পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে। তবে ভারত শুধু অস্ত্র সহায়তাও দিচ্ছে না, তারা তাদের সফট পাওয়ারের অংশ হিসেবে এদেশের একদল তথাকথিত সুশীল সমাজকে সেনাবাহিনীর পেছনে লাগিয়ে দেয়া হয়েছে। নয়তো একটি ধর্ষণের অপ্রমাণিত অভিযোগকে কেন্দ্র করে কেন পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি উঠবে? একটা বিষয় লক্ষ্য করবেন, পাহাড়ে যে কোনো ঘটনা ঘটলেই এটা কিভাবে যেন শেষমেশ সেনা প্রত্যাহারের দাবিতে এসে ঠেকে। কিন্তু সত্যটা হলো
পাহাড় থেকে সেনা প্রত্যাহার হলে আমাদের একদিন পাসপোর্ট নিয়ে পাহাড়ে যেতে হবে। এই সময় এসে আরাকান আর্মির বাংলাদেশ নিয়ে করা অভিযোগ এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি করা কাকতালীয় ঘটনা নয়। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামনে নির্বাচন, আর সেনাবাহিনী ব্যস্ত আইন শৃঙ্খলা সামলাতে। আমাদের শত্রুরা এগুলো দেখছে। কিছু আন্তর্জাতিক মহল যেমন জাতিসংঘ, পশ্চিমা দূতাবাস, মানবাধিকার সংস্থাগুলো নির্বিচারে সেনাবাহিনীকে দোষারোপ করছে। স্থানীয় সুশীল সমাজের একটা অংশ গলা মেলাচ্ছে, কিন্তু কেউ খতিয়ে দেখছে না কেন এই পরিস্থিতি আসলে কে বা কারা তৈরি করছে। আমরা গভীর সংকটের সামনে আছি। পাহাড় নিয়ে এসব গ্রুপের লক্ষ্য হলো প্রথমে স্বায়ত্তশাসন এবং পরে আলাদা দেশ বানানো। পাহাড়ে থাকা সেনারা এই পরিকল্পনায় সবচেয়ে বড় বাধা। তাদের সরাতে পারলেই কেল্লা ফতে। পাহাড় হারানো মানে কক্সবাজার হারানো, টেকনাফ, সেন্ট মার্টিন হারানো, আস্তে আস্তে চট্টগ্রাম। ভারতের অনেক ব্যক্তি তো সরাসরি এখন চট্টগ্রাম দখল করতে বলছে। এদিকে চীন বলুন আর আমেরিকা বলুন, কেউই নিজেদের স্বার্থ ছাড়া কিছু দেখবে না। তাই নানাবিধ পরাশক্তির সন্দৃষ্টি আমাদের পাহাড় আর সমুদ্রের দিকে পড়েছে। আমরা না বুঝলেও আমাদের শত্রুরা জানে কোথায় প্রতিরোধ রয়েছে। দেশের স্বার্থ এবং জনগণের নিরাপত্তা যখন ঝুঁকিতে, আমাদের উচিত সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। দর্শক, মনে রাখতে হবে এই পরিস্থিতিতে আমাদের চোখ কান খোলা রাখা জরুরি। দেখা হবে পরের ভিডিওতে। সবার আগে বাংলাদেশ।